ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেক উড়ান পাঠশালাতে স্বাগত। আমরা অন্যান্য দিনের মতো আজকেও আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমাদের দেখতেই পাচ্ছ। আজকের আলোচনার পার্ট হচ্ছে জিকে প্র্যাকটিস সেট 10। অলরেডি 9টা সেট আমাদের ডিসকাশন হয়ে গেছে। জিকে আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা, আমরা আলাদা আলাদা সেটে ডিসকাশন করছি। তো আজকে আমরা 10 নম্বর জিকে প্র্যাকটিস সেটের, যেটা আমরা এক্সপ্লানেশন সহ আলোচনা করবো। এবং তোমরা জানো এটা গ্রুপ সিডির সেকশন 1-এ থাকবে, যেখানে জেনারেল নলেজ সেকশনে 15টা করে কোশ্চেন থাকবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আজকের আমাদের, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা আশা করি তোমরা সকলেই পারবে। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার বলতে কি? দ্যাট ইজ ইংল্যান্ডের বা ইউকের একটা জায়গা ছিল ম্যানচেস্টার, যেখানে প্রচুর পরিমাণ রেভলিউশন হয়েছিল। রেভলিউশন বলতে কার্পাস বস্ত্র বানানো শিল্প, বা সোজা কথায় জামা কাপড় বা বস্ত্র প্রচুর পরিমাণে উৎপাদিত হয়েছিল। সেই জন্য ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হয়। এই নামে ইউরোপে একটা ক্লাবও আছে, ম্যানচেস্টার সিটি। তো আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কি হবে? আহমেদাবাদ। যদি যদি এই ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, যেটা আহমেদাবাদ বলছি, যদি সাপোজ এখানে ধরো কোশ্চেন দিল যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাহলে আমরা কি বলবো? কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দ্যাট ইজ কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর। ওকে, যদি বলা হয় ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বা ম্যানচেস্টার অফ ইউপি, তাহলে আমরা বলবো কানপুর। দ্যাট ইজ আমরা বলতে পারি কানপুর, ম্যানচেস্টার অফ ইউপি। আর যদি আমাদেরকে জিজ্ঞেস করে, এরকম কখনো কোয়েশ্চেন দেয়, কটন ও পলিশ অফ ইন্ডিয়া, কটন ও পলিশ, POLIS, কটন ও পলিশ অফ ইন্ডিয়া, দ্যাট ইজ মুম্বাই। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা কোশ্চেনকে আমরা অ্যাটাচ করতে পারি, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। হয়ে গেল, তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেনে যাব। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটা? অ্যাসোসিয়েট বন্দর। কলকাতা বন্দরের সঙ্গে সহযোগী বন্দর একটা বন্দর তৈরি হয়েছিল 1968-এ। ঠিক আছে, এই বন্দরটার নাম হচ্ছে দ্যাট ইজ হলদিয়া ডক কমপ্লেক্স, HDC, হলদিয়া ডক কমপ্লেক্স, যেখানে পেট্রোলিয়াম রিফাইনারির জন্য খুব ফেমাস হলদিয়া ডক কমপ্লেক্স। কলকাতা বন্দরের সহযোগী বন্দর। আর এই কলকাতা বন্দরের বর্তমান নাম হচ্ছে, মানে রিনেম হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম এই পয়েন্ট। নেক্সট, এই হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গেই অবস্থিত, পূর্ব মেদিনীপুরের মধ্যে। যে কোন জায়গায় যদি আমরা বলি? হলদি নদীর তীরে। ওকে, নেক্সট, নিচের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? দ্যাট ইজ সাইলেন্ট সিটি। নীরব শহর বা শান্ত নগরী হিসেবে পরিচিত, দ্যাট ইজ রোম। ইটালির রোম, যেটাকে বলা হয় সিটি অফ 7 হিলস, 7টা পাহাড় দিয়ে ঘেরা রোম, যেটাকে নীরব শহর বলা হয়। মানে কি? শান্তিপূর্ণ জনবসতি বা পরিবেশ থাকার জন্য তাকে নীরব শহর বলা হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 4। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? দেখো, সূর্য সিদ্ধান্ত অ্যাকচুয়ালি এই গ্রন্থটি জ্যোতির্বিদ্যা নিয়ে লেখা, মানে আমরা অ্যাস্ট্রোলজি কথাটা বলতে পারি, বা অ্যাস্ট্রোনমি কথাটা বেশি ইউজ করব। অ্যাস্ট্রোনমি নিয়ে কথাটা বলা হচ্ছে, অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোনমি। সেখানে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বলা হচ্ছে। সেখানে এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা। যিনি লিখেছিল তার নাম হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্ট লিখেছিল। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাব। কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? দেখো, হরিয়ানার হ্যারিকেন বলে কাকে? কপিল দেবকে বলে। কিন্তু কেন বলে? হ্যারিকেন মানে কি? স্পিড, ফাস্ট। 1983 সালে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতে। সেই ওয়ার্ল্ড কাপে একাধিকবার এমন ম্যাচ এসছে যে ম্যাচ থেকে ইন্ডিয়া নকআউটে বেরিয়ে যেতে পারত, কিন্তু বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে ইন্ডিয়া দলকে ব্যাটিং এবং বোলিং এর দিক থেকে। যিনি হচ্ছে কপিল দেব। তাই জন্য কপিল দেবকে হ্যারিকেন অফ হরিয়ানা বা হরিয়ানার হ্যারিকেন বলা হয়। আর 1983 কেন লিখলাম? ফার্স্ট ওয়ার্ল্ড কাপ অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড কাপ সিরিজ 1983। নেক্সট, কোশ্চেন নাম্বার 6। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়ার মহিলা, ফ্রান্সের মহিলা, ভারতের মহিলা, নিউজিল্যান্ডের মহিলা। ঠিক আছে, অপশন সি তো হবে না, তোমরা জানো ভারতের মহিলাদের প্রথম থেকে সুযোগ সুবিধা রয়েছে। তো কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ সুবিধা পায়? নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকার। 19 বছরের, ওদের হচ্ছে 19 বছর। ঠিক আছে, 19 বছর পেরোলে ভোট দিতে পারবে। তাদের এতদিন সুযোগ ছিল না, এই সুযোগটা প্রথম দেওয়া হলো তাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিল? এটা অনেকেই জানে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল।
দুটো জিনিস এখানে আমরা অ্যাড করতে পারি। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিল যদি আমরা বলি 16তম প্রেসিডেন্ট ছিল, 16th প্রেসিডেন্ট ছিল, এবং তিনি রিপাবলিকান পার্টি, ওদের তো মেনলি ডেমোক্রেটিক পার্টি দেখা যায়, তিনি রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট, মানে প্রথম মেম্বার হিসেবে এখানে এসেছিল রিপাবলিকান পার্টি। ওকে, খেয়াল রেখো এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা কবে চালায়? খুব ভালো কোশ্চেন। এর একটা ঘটনা বলি, ঠিক আছে? দিনটা হচ্ছে 1941। কবে? 7th ডিসেম্বর, 7ই ডিসেম্বর। জাপান কি করলো, ইউএস এর সব থেকে বড় বন্দরগাহ, যেখানে ইউএস সব থেকে বেশি নেভাল মানে ডকেট সব থেকে বেশি, সেখানে কি করলো, অ্যাটাক করেছিল, সাডেন অ্যাটাক, যেটা বলা হয় পার্ল হারবার অ্যাটাক। এর বদলা নেওয়ার জন্য 4 বছর পর 1945 সালে কি করলো ইউএসএ, আগস্ট মাসের 6 তারিখ আর 9 তারিখ, এই দুটো দিন, 6th আগস্ট আর 9th আগস্ট, এই দুটো দিন জাপানের হিরোশিমা শহরে এবং জাপানের নাগাসাকি শহরে, হিরোশিমা ও নাগাসাকি শহরে কি হলো, পরমাণু বোমার হামলা চালায়। ঠিক আছে, এবং অবশেষে হিরোশিমার পর জাপান সারেন্ডার করেনি, আর নাগাসাকির পর জাপান অটোমেটিক সারেন্ডার করে দিল, নাহলে পুরো জাপানের অর্ধেক অংশ থাকতোই না যদি সারেন্ডার না করতো। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের পরমাণু হামলা কবে চালায়? 1945। কবে বললাম? 6 আগস্ট, 9 আগস্ট। দুটো বম ফেলেছিল, একটা বমের নাম হচ্ছে লিটিল বয়, আর এটা হচ্ছে যে বমটা ফেলেছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান। যে ফেলেছিল তাকে বলা হয়েছিল ফেলার পর তুমি উপর থেকে নিচে দেখবেন, ঠিক আছে? এবার বাই চান্স সে দেখেছিল, যে দেখার পর তার অটোবায়োগ্রাফি বইতে লিখেছিল যে বিধ্বংসী রূপ পরমাণু, আর তখনকার পরমাণুর যে ক্ষমতা ছিল পরমাণু বোম, তার থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বর্তমান যুগের পরমাণু। ঠিক আছে, মানে এখানে জাপানে যখন পরমাণু বোম ফেলেছিল 45 সালে, ওই সময় পর থেকে 20-30 বছর ধরে, মানে 65-70 সাল অব্দি, প্রায় জাপানের ওই অঞ্চলের আশেপাশের অঞ্চলে রেডিয়েশনের জন্য কি হতো, হ্যান্ডিক্যাপ ছেলেমেয়ে হতো। এবং বর্তমানে পরিস্থিতি অনেকটা ঠিক, এবং আমরা জানি জাপানের মেডিকেল সায়েন্স ডেভেলপ করলে এটা পসিবল হচ্ছে, অন্যান্য দেশ হলে এখনো সার্ভাইভ করে উঠতে পারতো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, প্রাচীন অলিম্পিক গেমস কবে শুরু হয়? 776 BCE, বিফোর ক্রাইস্ট, দ্যাট ইজ খ্রিস্টপূর্বাব্দে। 776 খ্রিস্টপূর্বাব্দে, গ্রিসের এথেন্সে আমরা জানি। এবার যদি এখানে লিখে দিই কোথায় শুরু হয়েছিল, আমরা বলতে পারি এথেন্স, দ্যাট ইজ ইন ক্যাপিটাল অফ গ্রিস। নেক্সট, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ বা লেক কোনটা? দ্যাট ইজ কাস্পিয়ান সি, সব থেকে বড় লেক, আয়তনে পৃথিবীর সব থেকে বড় লেক। ঠিক আছে, এটা কি লেক? ফ্রেশ ওয়াটার লেক না সল্ট ওয়াটার লেক? সল্ট ওয়াটার। এই যেখানে কাস্পিয়ান সি রয়েছে, এর আশেপাশের কোন কোন জায়গাগুলো রয়েছে, কাস্পিয়ান সির আশেপাশে কোন কোন দেশগুলো রয়েছে? দেশগুলোর কথা যদি বলি, এক হচ্ছে রাশিয়া, মানে সোজা কথা ইউরোপ আর এশিয়ার মাঝে রয়েছে, এক হচ্ছে রাশিয়া। তারপর যদি বলি আজারবাইজান, তুর্কমেনিস্তান, আর হচ্ছে উজবেকিস্তান। এই দেশগুলো কি করতো? বাউন্ডারি শেয়ার করছে। এই যে কাস্পিয়ান সি, এর এরিয়া কত? এরিয়া হচ্ছে, এর যদি এরিয়ার কথা বললি, 3,71,000 স্কোয়ার কিলোমিটার। 3,71,000 স্কোয়ার কিলোমিটার, মানে কি যে ভারতের পশ্চিমবঙ্গের এরিয়া যদি আমরা বলি 88,752 স্কোয়ার কিলোমিটার, 88,752 স্কোয়ার কিলোমিটার, আর এর এরিয়া কত ছিল? 3,71,000 বর্গ কিলোমিটার। তার মানে বুঝতে পারছো এখান থেকে যে পশ্চিমবঙ্গে প্রায় 4.5 গুণ এলাকা জুড়ে একটা লেক শুধু, যেটা পৃথিবীর সব থেকে বড় লেক। ওকে, হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটা? দেখো দৈর্ঘ্যে পৃথিবী, অনেকেই তোমাদের মধ্যে এখানে অ্যান্সার করো, তো আমি বলছি, আশা করি এতক্ষণে অ্যান্সার একটা ভেবে নিয়েছো। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে হিমালয়।
এটা কিন্তু দৈর্ঘ্যে বলেছে, ঠিক আছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার এই পাশটা, দক্ষিণ আমেরিকার এই পাশটা কে আছে? আন্দিজ পর্বতমালা। উত্তর আমেরিকা রয়েছে এবং দক্ষিণ আমেরিকার এই পাশটা কি? আন্দিজ পর্বতমালা। ওকে, তাহলে দৈর্ঘ্যে বৃহত্তম পর্বতমালা কি? হিমালয় কিন্তু হবে না। কেন হবে না? হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। যদি কোথা থেকে কোথায়, আমরা বলবো ভারতের উত্তর পশ্চিমে, হিমালয়ের কথা বলছি কিন্তু, ভারতের উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত, যারা আনুমানিক বিস্তার 2500 কিলোমিটার। কিন্তু এই আন্দিজ পর্বতমালা কি? দক্ষিণ আমেরিকার একদম পশ্চিম উপকূল বরাবর রয়েছে, ঠিক আছে। এর দৈর্ঘ্য কত আন্দিজের? দ্যাট ইজ 7000 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো হিমালয় হচ্ছে কত? 2500 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 7000 কিলোমিটার। তার মানে আমাদের কাছে একটা আইডিয়াই হয়ে যাচ্ছে যে অ্যান্সার কোনটা হতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের আন্দিজ, দক্ষিণ আমেরিকায় যেটা রয়েছে। ডান। কোশ্চেন নাম্বার 12, এটা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এটা হচ্ছে আমাদের আন্দিজ পর্বতমালা, যেখানে পেরু, ইকুয়েডর, চিলি বরাবর রয়েছে। এখানে জৈনদের 23তম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্কর আমরা জানি। 24তম তীর্থঙ্করকে 24th বর্ধমান মহাবীর, আমি শুধু মহাবীর লিখে দিলাম। 23তম তীর্থঙ্করকে পার্শ্বনাথ, জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তীর্থঙ্কর, ওদের ভগবানকে তীর্থঙ্কর বলা হয় জৈনদের। আর যদি বলি প্রথম তীর্থঙ্করকে, ফার্স্ট, দ্যাট ইজ আমরা অনেকেই জানি ঋষভনাথ। ঋষভনাথ। আর এই 24 জন তীর্থঙ্কর, মানে বর্ধমান মহাবীর 24তম, পার্শ্বনাথ হচ্ছে 23তম। এই পার্শ্বনাথের একটা মন্দির আছে, মাউন্ট আবু, দিলওয়ারা টেম্পল, দ্যাট ইজ 23তম। আর ফার্স্ট হচ্ছে ঋষভনাথ, যেটা এখানে দেওয়া আছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। মহাবীর হচ্ছে 24, এটা হচ্ছে প্রথম, এ হচ্ছে 23, যেটা আমাদের অ্যান্সার। একজন মহিলা তীর্থঙ্কর ছিল 24 জনের মধ্যে, সেই মহিলা তীর্থঙ্কর ছিল 19তম। তার নাম হচ্ছে কি? মুরলীনাথ, বা অনেকে বলে মল্লীনাথ। মুরলীনাথ বা মল্লীনাথ, ঠিক আছে। ডান, এই পার্টটা আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13, গ্রিসের রাজধানী কি? আজকে একবার আলোচনা করেছি, আগেও দেখেছি, দ্যাট ইজ এথেন্স। এথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস। খুব সুন্দর জায়গা, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। কেন? তার কারণটা আমরা বলছি। ছদ্মনাম মানে কি? নিজের নামকে লুকিয়ে রেখে অন্য নামে প্রকাশ্যে আসা। স্কুল লাইফ থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় কবিতা লিখতো, অরণ্য আর জঙ্গল নিয়ে তার কবিতা লেখার, অরণ্য, জঙ্গল, প্রকৃতি, পরিবেশ নিয়ে, বাস্তবিক জীবনে চারদিকে যেটা দেখছি সেটা নিয়ে তার কবিতা লেখার বরাবরই আগ্রহ ছিল। ওই জন্য বলাইচাঁদ মুখোপাধ্যায় যেটা লিখেছিল তার নাম হচ্ছে বনফুল। তার স্কুলের টিচারদের দেখে নাম লুকিয়ে রাখার জন্য, পরবর্তীকালে ওটার নামেই তার অস্তিত্ব প্রকাশ পায়। এবং বনফুল লিখেছিল কারণ বন, ফুল, ফল, প্রকৃতিকে তিনি পছন্দ করতে বলে। ওকে, তাতে তিনি তার বইতে লিখে গেছে সব সমস্ত কথা। তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। নেক্সট, আরব সাগরের রানী, পরীক্ষা খুব আছে। লাইট হাউস অফ দ্য আরাবিয়ান সি, দ্যাট ইজ কেরালার কোচি। কোচি কোথায়? কোচি হচ্ছে কেরালা। লাইট হাউস অফ দ্য আরাবিয়ান সি বলা, এটা অনেকেই জানে, এটা কমন কোশ্চেন, ঠিক আছে। তো ডান, আমাদের এই ফার্স্ট সেটটা আমাদের ডান। তো 10 নম্বর সেট আমরা করলাম জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের পরবর্তী সেটে আমরা ডেফিনেটলি আসবো। এবং টিল দেন কারো যদি কোনো জানার জিনিস থাকে, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানিও। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।